কোরবানির ঈদ ঘিরে পশুর চামড়া সংগ্রহ ও বেচাকেনা জমে উঠেছে কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ার অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। এমনকি মূলধন ফেরত না আসার শঙ্কায় আছেন অনেক ব্যবসায়ী। অন্যদিকে আড়তদার ও ট্যানারি মালিকদের দাবি নির্ধারিত দামের মধ্যেই বেচাকেনা চলছে, তবে সংরক্ষণ ব্যয় ও বাজার ব্যবস্থাপনার চাপে প্রভাব পড়ছে দামে। চামড়ার বাজার ঘুরে আরও জানাচ্ছেন মিসবাহ হাসান। সাভারের হেমায়েতপুরে রাস্তার ধারে চলছে একটি মাদ্রাসার চামড়া সংগ্রহ কার্যক্রম। জাকাতের অর্থ, দান খয়রাত ও কোরবানির মৌসুমে চামড়া বিক্রির টাকায় সারা বছর প্রায় ৩০ জন এতিমের খরচ চালানো হয় এই মাদ্রাসায়। কিন্তু গত কয়েক বছরে ৫ থেকে ৬০০ চামড়া সংগ্রহ হলেও সেগুলো প্রত্যাশিত দামে বিক্রি করা সম্ভব হয়নি। এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল যে হয়তো এই গরিব মিসকিনের এই হকের ব্যাপারে সরকার প্রপার স্টেপ হবে। হ্যাঁ, কিন্তু এই সরকারও আমাদের ব্যাপারে কোনো রকম, আমাদের এই ছাত্রগুলোর ব্যাপারে কোনো রকম কোনো ভ্রুক্ষেপ করে নাই। মৌসুমি ব্যবসায়ী আবদুল্লাহর অবস্থা আরও কঠিন। ঢাকার বিভিন্ন স্থান থেকে চামড়া সংগ্রহ করে সাভারের তেনারি এলাকায় বিক্রি করতে এসেছেন তিনি। তবে কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় জানালেন ক্ষোভ। অভিযোগ করেন ফরিয়াদের দৌরাত্বের কারণেই উন্নতি হচ্ছে না এই শিল্পের। ভাই আমি চামড়া কিনা, এবার আছে কিনা আমার 700 টাকা প্লাস, আমার দাম কই 500 টাকা। এটা কোন কথা? সেন্টিগ্রেড করতে গিয়ে এত সেন্টিগ্রেডই করে না দেশে মিলে। ব্যবসায়ীদের দাবি 600 থেকে 700 টাকায় চামড়া কিনলেও বিক্রি করতে হচ্ছে মাত্র 400 থেকে 600 টাকার মধ্যে। এতে অনেকেই পড়ছেন লোকসানের মুখে। ভালো মালটা ভালো দামি আছে, খারাপটা 100, ছাগল 20 টাকা 30 টাকা। এখানে উন্নতি হচ্ছে না। এখানে আমাদের যে সরকার তারা যদি মনে করেন খেয়াল না রাখে তো আমাদের মতো লোকাল পাবলিক তো এটা কিছু করতে পারবো না। সরকার যে রেট দিছে এই রেটে চামড়া আমরা বেচতে পারি না। এরপরে যে বিগত সরকারগুলো আইছে চামড়ার প্রতি কোনো দেয় নাই, মানে কোনো গুরুত্বই দেয় না। ট্যানারি মালিকরা বলছেন এবার ঈদে পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 1 কোটি পিস। তাদের দাবি সরকারের নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে চামড়া। তবে বাজার সম্পর্কে সঠিক ধারণা না থাকায় ক্ষতির মুখে পড়ছেন মৌসুমি ব্যবসায়ীরা। একটা চামড়ার 3 থেকে 350 টাকা খরচ, তো 700 টাকা হইলেও তো 1000 টাকার উপর পড়ে, শুধু এটা খরচ। এরপর আসেন লাম্পিং আছে, একজন গুটি হয় চামড়া, কাট আছে, প্লেইং কাট বলি, বিভিন্ন ডিজিজ আছে চামড়ার মধ্যে। তো এটা তো ওরা বুঝতেছে না। তো এর জন্য গড় এভারেজ চামড়া দামটা এটা আসতেছে। ভালো মানের চামড়ায় এখনো সরকারের দামি নির্ধারণের দামে বিক্রি হয়। এবার প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম 62 থেকে 67 টাকা নির্ধারণ করেছে সরকার। সংরক্ষণ জটিলতা এড়াতে লবণ না দেওয়া কাঁচা চামড়া ঢাকায় প্রবেশ করতে না দিতে সতর্ক বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মিসবাহ হাসান, 71, ঢাকা। সাভার চামড়া শিল্পনগরী থেকে পশুর চামড়া সংগ্রহ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, চামড়া শিল্পনগরীতে যেসব চামড়া আসছে সেগুলোর মান বিষয়ে কি বলছেন ট্যানারি মালিকরা, এবং কি পরিমাণ চামড়া এলো এখন পর্যন্ত? চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা কত? এখন পর্যন্ত ভোর 5টা পর্যন্ত বিসিকে দেওয়া যে তথ্য, তাতে প্রায় 3.5 লাখ চামড়া এই শিল্পনগরী হেমায়েতপুর যে শিল্পনগরী চামড়া শিল্পনগরী এখানে এসেছে। আর লক্ষ্যমাত্রা সব মিলে প্রায় 1 কোটির কাছাকাছি। তবে প্রাথমিক পর্যায়ে তারা 60 থেকে 65 লাখ পিস যে চামড়া, সেই চামড়া তারা সংগ্রহ করবে প্রাথমিকভাবে। এর বাইরে চামড়া যে কাঁচা চামড়াগুলো গতকালকে থেকে আজকে সারাদিন কাঁচা চামড়া সংগ্রহ করা হবে ট্যানারি গুলোতে। পাশাপাশি হেমায়েতপুরে যে আড়ত আছে বাইরে, ট্যানারির বাইরে, সে আড়তগুলোতে কিন্তু লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে। এখানকার চামড়ার মানের বিষয় যদি বলি, সেক্ষেত্রে তারা বলছেন যে মান খুব একটা ভালো না। করোনার পর থেকে পশুগুলোতে বেশ কিছু রোগ দেখা দিয়েছে, যেটাকে তারা বলছেন করোনা, চামড়ায় করোনা হয়েছে। এই কারণে কিন্তু চামড়া তারা বলছেন মান খারাপ, এবং এই কারণে দামও আসলে খারাপ পাচ্ছেন যারা বিক্রেতা তারা। আর যে চামড়ার মানগুলো ভালো সেগুলো তারা 900 থেকে 1000 টাকা পর্যন্ত কিন্তু দিচ্ছেন বলে আমাদের কাছে দাবি করেছেন। আর আমরা গতকালকে দেখতে পাইছি সময়ের সাথে সাথে কিন্তু চামড়ার দাম কমেছে। যত সময় গিয়েছে, দুপুরে যে চামড়া 800 টাকা ছিল পিস গরুর, সেই চামড়া কিন্তু বিকেল সন্ধ্যার পর কিন্তু 550 থেকে 600 টাকার মধ্যে নেমে এসেছে। তো আসলে এখন পর্যন্ত চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা, সেটি কর্তৃপক্ষ বলছে যে তারা পূরণ করতে পারবে, এবং দামের বিষয়ে তারা বলছে যে তদারকি চলছে। কেউ আসলে কম দামে যাতে চামড়া কিনতে না পারে সে বিষয়টা প্রশাসন নজর রাখছে। মুন্নি। রায়ান বিন আমিন
সঙ্গেই থাকবেন সাভারে চামড়া শিল্পনগরী থেকে পশুর চামড়া সংগ্রহ বিষয়ে খবরাখবর নিয়ে রায়ন বিন আমিন যুক্ত ছিলেন। প্রতি বছরের মতো এবারও আড়তদারদের কাছ থেকে চামড়ার ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ করছেন খুচরা ব্যবসায়ীরা। এদিকে লবণের দাম বেড়ে যাওয়ায় চামড়া সংরক্ষণের খরচ বাড়ার আশঙ্কায় আছেন আড়তদাররা। আর ব্যবসায়ীরা বলছেন, আড়তদারদের সাথে সমন্বয় না করে সরকার চামড়ার ন্যূনতম দাম ঠিক করায় চামড়ার দাম নিয়ে অস্থিরতা হচ্ছে। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। নগরীর বিভিন্ন এলাকা থেকে ভ্যান ও ট্রাকে করে আতুরার ডিপো এলাকায় চামড়ার আড়তে চামড়া আসা শুরু হয় ঈদের দিন দুপুর থেকেই, চলবে কমপক্ষে 3 দিন। মৌসুমি ব্যবসায়ীরা জানান, সরকারের ঠিক করা দামে তারা চামড়া কিনেছেন, কিন্তু আড়তদাররা তাদের সরকারি দাম দিচ্ছেন না। গাড়ি ভাড়া সহ গড়পাতা মিলে 400 টাকা বসছে। তো এখানে আনার পরে দেখতেছি টানারিতে ওরা মূল হচ্ছে 100 টাকা 120 টাকা এরকম। এখন সরকারকে আমার একটা আবেদন, প্রতি বছর এরকম চামড়াও ফেলে দিতে হয়। 12,000 টাকা আমার লস। আমি চামড়া কিনছি 350 টাকা করে, বিক্রি করছি এখন 300 টাকা। আর 400 টাকা চামড়া কিনা, ওইখানে আমি 300 টাকা 200 টাকা 220 টাকা এই রেট দিচ্ছে। তবে আড়তদাররা বলছেন, সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে, কিন্তু মৌসুমি ব্যবসায়ীরা না বুঝে লবণ ছাড়াই কাঁচা চামড়া কিনেছেন। আপনার ট্রেনারিরা আমাদের কাছ থেকে কেনার সময় সাথে 20 থেকে 25% বাদ দিয়ে চামড়া কিনে। এগুলো কিন্তু আসলে মৌসুমি ব্যবসায়ীরা বুঝে না। লবণের দাম প্রচুর দাম, লবণের দাম প্রায় 1000 টাকার কাছাকাছি। এখন বর্তমানে দামও এত কম না, 400-500 মাঝে মাল বিক্রি হইতেছে। আড়তদার সমিতির নেতারা বলছেন, এবছর 4 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে আড়তদারদের সাথে সমন্বয় না করে সরকার চামড়ার ন্যূনতম দাম ধরায় অস্থিরতা হচ্ছে। আমাদের দিকে সরকার যে নির্ধারিত দাম দেয়, সেই দামটা আমরা কোনো বছর পাই না পাওয়ার কারণে তো লোকসান দিতে দিতে সবাই মানে এই পর্যন্ত সংখ্যা কমে গেছে। দরকার ছিল যে আমাদের সহ আমরা কাঁচা লবণ দিই, আমরা যারা লবণ আড়তদার আমাদের সাথে বসে ট্রেনারের সাথে বসি যত মিলে একটা লেট দেওয়ার প্রয়োজন ছিল। এদিকে সিটি মেয়র জানান, এবার চামড়া সংরক্ষণের জন্য চসিক সহযোগিতা করবে। পাশাপাশি আড়তদাররা যেন সিন্ডিকেট করে চামড়ার দাম নিয়ে মৌসুমি ব্যবসায়ীদের ক্ষতি করতে না পারে সেই বিষয়টি দেখবে। চট্টগ্রামের যারা চামড়া ব্যবসায়ী আছে তাদেরকে বলবো যে ক্ষুদে ব্যবসায়ীদেরকে তারা যাতে সিন্ডিকেট করে তারা যাতে তাদের বিজনেসকে যাতে পর্যদস্ত না করে। ব্যবসায়ী নেতারা বলছেন, মৌসুমি ব্যবসায়ীদের সাথে আড়তদারদের চামড়ার দাম নিয়ে প্রতি বছর চলমান দ্বন্দ্ব নিরসনে সরকারি উদ্যোগের ঘাটতি রয়েছে। চামড়া শিল্পকে শিল্প হিসেবে দেখে এই শিল্পের সম্ভাবনা কী আছে সেগুলি চিহ্নিত করতে হবে, এবং এই শিল্পের সম্ভাবনার মধ্যে সমস্যা কী আছে সেটাকে দূরীভূত করতে হবে। এবছর লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ধরা হয়েছে ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা, আর খাসির চামড়ার দাম প্রতি বর্গফুট 25 থেকে 30 টাকা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। প্রতি বছরের মতো ঈদুল আজহার মতো এবারেও চট্টগ্রামের মৌসুমি চামড়া ব্যবসায়ীরা কোরবানির পশুর চামড়া বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে আসছেন আতুরা ডিপো এলাকায় আড়তদারদের কাছে। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, কেমন দামে আড়তদাররা চামড়া কিনছেন এবং মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে মৌসুমি ব্যবসায়ীরা কি বলছেন? আমি আছি চট্টগ্রামের সবচেয়ে বড় চামড়ার আড়ত আতুরার ডিপো। এখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যারা মৌসুমি ব্যবসায়ী তারা গতকাল কোরবানির পর থেকেই মূলত চামড়া সংগ্রহ করে এইখানে নিয়ে আসছে। তবে আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশে বেশ কিছু চামড়া রেখে দেওয়া হয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এগুলো নিয়ে আসায় এই চামড়াগুলো আসলে কিনে নেয়নি আড়তদাররা। ফলে এগুলো চামড়াগুলো আমরা দেখতে পাচ্ছি স্তূপাকারে এখানে পড়ে আছে। অর্থাৎ এইগুলো যে কোরবানির পরে চামড়াগুলো সংগ্রহ করে লবণ দেওয়ার যে ব্যাপারটি সেটি না করায় এগুলো এখানে আনতে আনতেই এইগুলোর মানটি নষ্ট হয়ে যাওয়ায় এখানে যারা চামড়া আড়তদার রয়েছেন তারা চামড়াগুলো কিনে নেয়নি, ফলে এগুলো তারা ফেলে চলে গেছে। আর মৌসুমি ব্যবসায়ীরা যেটা বলছেন যে তারা যে দামে কিনেছেন লাভের আশায় একটা চামড়া তারা 300 থেকে 500 টাকা করে কিনে এখানে আসার পর
তারা মনে করেছিলেন মুনাফা পাবেন, কিন্তু দেখা যাচ্ছে আসলে তারা সেই দামে আড়তদাররা কিনেনি। আড়তদাররা একটি চামড়া 250 থেকে 300-400 টাকায় কিনেছে, ফলে তাদেরকে অনেক ক্ষেত্রেই লস দিয়ে কিংবা গায়ের দামেই তাদেরকে দিয়ে দিতে হয়েছে। অর্থাৎ তারা যেরকম মুনাফা করবেন ভেবেছিলেন সেটা কিন্তু হয়নি। আমরা দেখতে পাচ্ছি এখানে আড়তদাররা চামড়াগুলো কিনে সেগুলো লবণ দিয়ে এগুলোকে প্রক্রিয়াজাত করছে যাতে এগুলো নষ্ট না হয়। এই জন্য এখানে যারা শ্রমিকরা রয়েছেন লবণ দেওয়ার কাজ করছেন। এবার আড়তদাররা যেটা বলছেন যে লবণের দাম বেশি থাকার কারণে তাদেরও বেগ পেতে হচ্ছে। আর মৌসুমী ব্যবসায়ীরা যেটা করেছেন, তারা লবণযুক্ত দাম চামড়ার যে দামে থাকার কথা সেটা তারা না বুঝে লবণ ছাড়াই তারা চামড়ার দাম কিনেছেন। আমি একটু এখানে যারা আছেন তাদের থেকে একটু জানতে চাই, এবার আপনারা কি দামে চামড়া কিনেছেন আর আপনাদের এখন চামড়ার কেনা বা ব্যবসার কি পরিস্থিতি? আমাদের ব্যবসার পরিস্থিতি, আমরা ঢাকা ট্যানারের কাছে চামড়া বিক্রি করে অনেক টাকা পাওনা রয়ে গেছি। আমাদের টাকাটা কেউ শোধ করছে, কেউ শোধ করে নাই। আজকে প্রায় 5-7 বছর যাবৎ আমরা কোটি কোটি টাকা পাওনা। কিন্তু আমরা এখানে সাধারণত যে ব্যাপারীগুলোর কাছ থেকে আমরা চামড়া খরিদ করি, এতে টাকাটা সম্পূর্ণ টাকাটা আমাদের পরিশোধ করতে হয় যে কোনোভাবে। তো যাই হোক, এবারও আমরা অনেক চামড়া কিনেছি, প্রায় আমি 40,000-45,000 মতো চামড়া কিনেছি। তো সরকারি দামের মধ্যে সীমা রেখেই কিনেছি। তো হয়তো চামড়া কেমন নষ্ট হয়েছে? চামড়া কেমন নষ্ট হয়েছে এটা এখনো আমি বলতে পারবো না, যেহেতু আমি বেশ কয়েক জায়গায় চামড়া লবণ দিছি। আমি এখনো পর্যন্ত মানে কোনো দিকে ঘুরতে পারিনি, এই জন্য আমি বলতে পারছি না কি পরিমাণ নষ্ট হয়েছে। তো এইখানে ব্যবসায়ীরা যেটা বলছিলেন যে ঢাকার যেসব ট্যানারি রয়েছে ওই ট্যানারিগুলোতে তাদের কোটি কোটি টাকা এখনো পাওনা রয়েছে, সেগুলো না পাওয়ার কারণে অনেক চামড়া ব্যবসায়ী এখন চামড়া কিনতে রাজি হচ্ছেন না বা রাজি নন। এই কারণেও মৌসুমী ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে এখানে চামড়া কিনে নিয়ে আসলেও এখানে আগ্রহী না যারা আড়তদার তারা কিনতে। এই কারণেও মৌসুমী ব্যবসায়ীদের অনেক টাকা লস দিতে হচ্ছে বলে এখানে ব্যবসায়ীরা জানাচ্ছেন। তো এটি ছিল চট্টগ্রামের যে আতুরার ডিপো থেকে চামড়া কেনা বেচার সর্বশেষ তথ্য। মুন্নি। প্রণবেশ, অসংখ্য ধন্যবাদ। চামড়া কেনা বেচার সবশেষ খবরাখবর নিয়ে চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম, রংপুর ও সিলেটে হাজারো পরিচ্ছন্নতা কর্মী মাঠে নেমেছেন নগরবাসীকে স্বস্তি দিতে। বিভিন্ন স্থানে বর্জ্য সরিয়ে গাড়িতে বর্জ্য তুলছে, ব্লিচিং পাউডার ছিটানোর কাজ করছে পরিচ্ছন্নতা কর্মীরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামে 6 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করেছে সিটি কর্পোরেশন। সেজন্য কোরবানির পরই নগরীর 41টি ওয়ার্ডে প্রায় 3,200 পরিচ্ছন্ন কর্মী একযোগে কাজ শুরু করে। এখন পর্যন্ত 70 থেকে 80% বর্জ্য অপসারণ করা হয়েছে। আর এতে ব্যবহৃত হচ্ছে চসিকের নিজস্ব 160টি গাড়ির পাশাপাশি ভাড়ায় নেওয়া আরও 150টি গাড়ি। আমাদের পর্যাপ্ত গাড়িও রয়েছে এবং চামড়া নেওয়ার জন্য আমাদের কিছু গাড়ি আবার স্পেশাল ভেহিকেল রয়েছে। কাজে ওভারঅল আমরা মনে করি আমাদের যে লোকবল আছে এবং দ্রুত কাজ শেষ করতে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য রাখা হয়েছে বিশেষ প্রণোদনা। সবচেয়ে দ্রুত বর্জ্য অপসারণকারী ওয়ার্ডের কর্মীদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন মেয়র। একই সঙ্গে নগরবাসীকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং ব্লিচিং পাউডার ব্যবহারের আহ্বান জানান। রংপুর সিটি কর্পোরেশনেও 8 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে। নগরীর 33টি ওয়ার্ডে নির্ধারিত 66টি পয়েন্টে চলছে পশু কোরবানি। প্রায় 1059 জন পরিচ্ছন্নতা কর্মী ঈদের দিনেও দায়িত্ব পালন করছেন। আমরা এখনো প্রত্যাশা করছি যে 8 ঘন্টার মধ্যেই আমাদের সেই কোরবানির পশুর রক্ত বা যে বর্জ্যগুলো আছে সেগুলো আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতায় এবং আমাদের প্রিয় নগরবাসীর সহযোগিতায় আমরা এই কাজটি সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে সমর্থ হব। সিলেটেও কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে মাঠে রয়েছে সিটি কর্পোরেশন। বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করে সিসি প্রশাসক আব্দুল কায়ুম চৌধুরী।
তিনি জানান 12 ঘন্টার পরিবর্তে 8 ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণের চেষ্টা চলছে। জনগণ যেভাবে সহায়তা করছেন আমি খুবই আশাবাদী, এবং যদি আবহাওয়া প্রতিকূল না থাকে আমরা আশা করি খুবই স্বল্প সময়ের মধ্যে আমাদের বর্জ্যের অপসারণের কাজ সম্পন্ন করতে হবে। কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণের শুধু পরিচ্ছন্নতা বিষয় নয়, জনস্বাস্থ্য রক্ষায়ও বড় চ্যালেঞ্জ। আর সেই লক্ষ্যে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন কাজ করছে নিরবচ্ছিন্নভাবে। শাকিলা শম্পা, ৭১। চামড়ার বর্জ্য অপসারণ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, কেমন দেখছেন বর্জ্য অপসারণের পরিস্থিতি? নির্ধারিত সময়ে কি সব ময়লা সরানো সম্ভব হবে? জি, ধন্যবাদ মুন্নি আপনাকে। মুন্নি, আজ ঈদের দ্বিতীয় দিন। আপনি সহ বাংলাদেশের সকল নাগরিককে জানাই ঈদ মোবারক। মুন্নি, খুলনা শহরে 31টি ওয়ার্ড, এই 31টি ওয়ার্ডের মধ্যে 140টি স্থানের বর্জ্য অপসারণের কাজ হাতে নিয়েছিল খুলনা সিটি কর্পোরেশন। সেই ধারাবাহিকতায় খুলনার যে 31টি ওয়ার্ডে 772 জন পরিচ্ছন্নতা কর্মী কাজ গতকালকে করেছে, এবং দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত 1,500 টন বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে কাজ করেছিলেন। এই বর্জ্য অপসারণের কাজে 400 লিটার স্যাভলন, 4,500 লিটার ব্লিচিং ও 82টি ভারী যানবাহন এবং 600টি ভ্যান নিয়োজিত রয়েছিলেন। দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত নগরীর তেঁতুলতলা মোড় থেকে খুলনা নগরের সিটি কর্পোরেশনের যে জেলা প্রশাসন, সেই জেলা প্রশাসন নজরুল ইসলাম মঞ্জু তিনি নিজে থেকে উদ্বোধন করে এবং সারা খুলনা শহরে 31টি ওয়ার্ডে তিনি গিয়েছিলেন, খোঁজখবর নিয়েছেন, বর্জ্য অপসারণের তিনি উদ্যোগ নিয়েছেন। এবং নজরুল ইসলাম মঞ্জু বলেছেন তাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল, এই প্রথমেই এরকম ধরনের একটা চ্যালেঞ্জ নিয়েছে কোনো সিটি কর্পোরেশন, যে বর্জ্য খুলনা সিটির ভিতরে কোনো বর্জ্য থাকবেন না। এবং আমি যেখানে আছি এটা হচ্ছে নগরের পিটিআই মোড়ে। আমি সকাল থেকেই দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশনের যে গাড়িগুলি, সেই গাড়িগুলো নগরের বিভিন্ন স্থান থেকে ময়লা অপসারণ করে এখানে এনে রাখছেন, এখান থেকে আবার সদূরে নিয়ে যাবেন, নিরাপদ স্থানে নিয়ে যাবেন, যেখানে কোনো গন্ধ, কোনো রকমের মানে অসাবধানতা যাতে না থাকে। তো মুন্নি, আপনাকে আমার সাথে রয়েছেন একজন খুলনা নগরবাসী, যিনি আছেন, তিনি আমাদের সাথে একটু শেয়ার করবেন যে খুলনার আসলে বর্জ্য অপসারণ আসলে হয়েছিল কিনা এবং সে কি জানে। আলহামদুলিল্লাহ, আমরা নজরুল ইসলাম মঞ্জু সাহেবের যে উদ্যোগ, ওনার উদ্যোগে গতকাল বেলা মানে দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত ময়লা অপসারণের ব্যবস্থা ছিল। আর এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কুরবানির বর্জ্য আমাদের নজরে আসেনি, সেগুলো অপসারিত হয়েছে। তবে ওনার কাছে আরেকটা দাবি আমরা রাখবো, যেহেতু অনেকেই গতকাল কুরবানি দিতে পারেননি কিংবা দিয়েছেন, আজকেও হয়তো কুরবানি হবে, ওনার কাছে আমাদের দাবি থাকবে যে এই কুরবানির বর্জ্যগুলো যাতে অপসারণ হয়, কিংবা নগরের প্রশাসনের কোনো উদ্যোগ আছে কিনা এটা। ধন্যবাদ মুন্নি। আপনি শুনছিলেন যে গতকালকে যে বর্জ্য অপসারণ করেছে, কিন্তু আজ হচ্ছে ঈদের দ্বিতীয় দিনে খুলনা শহরে অনেকেই গরু জবাই করবেন এবং সেই বর্জ্য আসলে অপসারণ হবে কিনা। তো মুন্নি, এই ছিল খুলনার সর্বশেষ। রাজু হাওলাদার, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। চামড়ার বর্জ্য অপসারণ নিয়ে কথা বলতে খুলনা থেকে রাজু হাওলাদার যুক্ত ছিলেন। রাজশাহী মহানগরীর 30টি ওয়ার্ডে একযোগে কোরবানি বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। বৃহস্পতিবার সকাল 11টা থেকে 30টি ওয়ার্ডে একযোগে কোরবানি বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। পাড়া মহল্লা থেকে বর্জ্য সংগ্রহ করে ভ্যানে করে সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে রাখা হচ্ছে। এ কাজে রাসিকের 1270 জন কর্মী ও প্রয়োজনীয়
গাড়ি ও সরঞ্জাম নিয়োজিত রয়েছে। দুপুর থেকে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে কোরবানি বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এবার প্রথমবারের মতো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজশাহী মহানগরীর প্রায় ৮২,০০০ হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানি পরবর্তী বর্জ্য রাখা ও মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণে পরিবেশ বান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে। চামড়ার বর্জ্য অপসারণ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো, রাজশাহী থেকে। রুশো, কেমন দেখছেন বর্জ্য অপসারণের পরিস্থিতি? নির্ধারিত সময়ে কি সব ময়লা সরানো সম্ভব হবে? আমি সকাল থেকে রাজশাহী মহানগরীর বেশ কিছু এলাকা ঘুরেছি এবং আমার চোখে বা আমাদের ক্যামেরায় আসলে সেই রকম কোনো বর্জ্য কিন্তু চোখে পড়েনি। কারণ এবার রাজশাহী সিটি কর্পোরেশন এই কোরবানি ঈদের বেশ আগে থেকেই বর্জ্য অপসারণ নিয়ে বেশ তৎপর ছিল এবং তারা ৩টি ধাপে এই বর্জ্য অপসারণ ব্যবস্থাটি সাজিয়েছিলেন। সেটি হলো যে কোরবানির দিন অর্থাৎ গতকাল বেলা ১২টা থেকে সিটি কর্পোরেশনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এই বর্জ্য সংগ্রহ করেন এবং এখান থেকে সেকেন্ডারি যে স্টেশন আছে সেখানে বর্জ্যগুলো রাখেন এবং বেলা ৪টা থেকে সেই বর্জ্যগুলো মূল যে বর্জ্য রাখার জায়গা শহরের বাহিরে সেখানে কিন্তু নিয়ে যাওয়া শুরু হয়। তো যে যতটুকু আমরা খবর পেয়েছি যে রাত ২টার মধ্যেই এই নগরীর ভেতর থেকে যে বর্জ্য মূল বর্জ্যগুলো শহরের বাহিরে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে এবং এই কাজটি যেন খুব সুচারুভাবে করা যায় সিটি কর্পোরেশন এবার একটু ভিন্ন উদ্যোগ নিয়েছিল। তারা পরিবেশ বান্ধব কিছু ব্যাগ দিয়েছিল রাজশাহীর ৮২,০০০ হোল্ডিং এর মুসলিম পরিবার আছে এর মধ্যে যারা পশু কোরবানি করছেন তাদের আসলে ব্যাগ দেওয়া হয়েছিল। এই ব্যাগে যেন বর্জ্য সংরক্ষণ রাখা হয় এবং এর পাশাপাশি শুধু বর্জ্য নয়, তারা মাংস সংরক্ষণ করার জন্য এই পরিবেশ বান্ধব ব্যাগ দিয়েছিল। তো যেই কাজটি হয়েছে যে বর্জ্যগুলো সাধারণ মানুষ, বিশেষ করে রাজশাহীর মানুষ যারা পশু কোরবানি করেছেন বিশেষ করে সড়কে, তারা কিন্তু নিজ দায়িত্বেই এই পরিষ্কার কাজটি তারা করেছেন এবং সিটি কর্পোরেশন থেকে ব্লিচিং পাউডারও কিন্তু সরবরাহ করা হয়েছিল। সে কারণে আমি যতদূর দেখেছি যে যেখানে যেখানে পশু কোরবানি হয়েছে সেখানে যারা পশু কোরবানি করেছেন নিজ দায়িত্বে তারা সেই স্থানটি বিশেষ করে সড়কে বা ফুটপাতে যারা কোরবানি করেছেন তারা পরিষ্কার করে এই ব্লিচিং পাউডারটি যেহেতু তারা সিটি কর্পোরেশন থেকে পেয়েছেন প্রত্যেক জায়গাতে কিন্তু ব্লিচিং পাউডার তারা ছিটিয়ে দিয়েছেন। এতে করে দুর্গন্ধর বিষয়টিও কিন্তু তেমন নেই। এখন যেটি সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে প্রায় ৪,০০০ মেট্রিক টন বর্জ্য উৎপাদনে তারা একটি সম্ভাবনা দেখছিলেন বা লক্ষ্য ঠিক করেছিলেন। তো সেই পরিমাণ বর্জ্য তারা মোটামুটি ১২ ঘন্টার মধ্যেই নগরীর বাহিরে নিয়ে যেতে তারা সক্ষম হয়েছেন। তো এটি নিয়ে তারা বিভিন্ন সময় যেটি বিশেষ করে সিটি কর্পোরেশনের যে প্রশাসক রয়েছেন মাহফুজুর রহমান রিটন, তিনি এটিকে গণমাধ্যমে যখন কথা বলছিলেন তিনি বলছিলেন যে তিনি একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন যে কত দ্রুত বিশেষ করে সারা দেশের মধ্যে বা যে সিটি কর্পোরেশনগুলো আছে তার মধ্যে রাজশাহীতে সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে বর্জ্যটি অপসারণ আসলে করতে পারেন কিনা সেই বিষয়টি কিন্তু তিনি একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন এবং সিটি কর্পোরেশনের ১২৭০ জন দক্ষ পরিচ্ছন্নতা কর্মী তারা কিন্তু নিরলসভাবে কাজ করে এই পুরো কাজটি কিন্তু সম্পন্ন করেছেন। এবং আপনি জানেন যে ধর্মীয় অনুশাসন হিসেবে আজ এবং আগামীকাল এই ২ দিনও কিন্তু কোরবানি করা যায়। তো সেই বিষয়টি মাথায় রেখেও কিন্তু বর্জ্য অপসারণ এই ২ দিনও কিন্তু বর্জ্য অপসারণ কার্যক্রম চলবে এবং একইভাবে বেলা ১২টার পর থেকে যে সমস্ত স্থানগুলোতে পশু কোরবানি হবে বিশেষ করে সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে আজ এবং আগামীকাল যেহেতু পশু কোরবানির সংখ্যাটি খুব কম, তো সেক্ষেত্রে যদি কেউ কোরবানি করেন সেটি সিটি কর্পোরেশনের বা যে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়গুলো আছে সেখানে তারা অবহিত করলে সেখান থেকে বর্জ্য দ্রুত সংগ্রহ করা হবে এবং
অপসারণ করা হবে। রুশো, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে বেশ কিছু তথ্য জানাবার জন্য। সঙ্গেই থাকবেন চামড়ার বর্জ্য অপসারণ নিয়ে কথা বলতে রাজশাহী থেকে রাশিদুল হক রুশো আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় রমনা থানায় মামলা হয়েছে। নিহত এক শিশুর স্বজন বাদী হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মামলার এজাহারে অবহেলাজনিত কারণে মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। এর আগে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই 6 নবজাতকের মরদেহ তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। বুধবার সকালে আদ্দিন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, ওয়ার্ডে অব্যবস্থাপনা ও এসি বন্ধ থাকার কারণে এই ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, পোস্ট অপারেটিভ ওয়ার্ডের এসি 1 ঘন্টা বন্ধ থাকায় 6 শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এরই মধ্যে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আদ্দিন হাসপাতালে শিশু ওয়ার্ডের 6 জন শিশু মৃত্যুর ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত বললেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। নরসিংদীতে ঈদের জামাত শেষে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, ওই দিন একজন মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডটির এসি বন্ধ করে দেওয়া হয়। পরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই দুর্ঘটনা হয়েছে। এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। 72 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি যতটুকু শুনেছি, অনেকবার যোগাযোগ করেছি, এসিটা অফ থাকায় এবং সম্ভবত গ্যাস লিকেজের কারণে বদ্ধ ঘরে মনে হয় কোনো গ্যাসের সৃষ্টি হয়েছিল, যেটার কারণে পরপর 6টি শিশু মৃত্যু করে। আমি যখন কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে পরিদর্শনে ছিলাম তখন খবরটা পেয়েছি। আমার ডিজি, আইডিজি অ্যাডমিন, আমার রুটিন সচিব, আরো ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওখানে পাঠিয়েছি। ওখানে আমরা একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের ডিরেক্টর হসপিটালের নেতৃত্বে। 72 ঘন্টার ভিতরে তার রিপোর্ট প্রতিবেদন দাখিল করবে। গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় মোট সন্দেহজনক হামের সংখ্যা 826 জন, আর হামে আক্রান্ত হয়েছে 51 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এ নিয়ে গত 15 মার্চ থেকে হামের উপসর্গে দেশে 477 শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে 88 শিশু। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছরের 15 মার্চ থেকে 67,905 শিশুর হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময় হামে হাসপাতালে ভর্তি হয়েছে 54,882 জন। তবে এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 50,926 শিশু। গত 15 মার্চ থেকে দেশে 8,885 শিশুর হাম শনাক্ত হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কারাগারে 4 দেয়ালে বন্দি জীবনেও ঈদ এসেছে। নেই শুধু মুক্তি আর স্বজনদের ছোঁয়া। তাই মলিন একাকী এই ঈদকে একটু রঙিন করতে এবছরও কারাগারে বিশেষ খাবার, বিনোদন আর পরিবারের সাথে দেখা করার ব্যবস্থা রেখেছে কারা কর্তৃপক্ষ। বাড়তি পাওয়া হিসাবে এবার যোগ হয়েছে বাসা থেকে স্বজনদের রান্না করে আনা খাবার খাওয়ার সুযোগ। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। ছোট্ট আনাসের বাবা সাদ্দাম রাজনৈতিক মামলায় বন্দী, জামিন পেলেও মেলে না মুক্তি। তাই ঈদের দিনটিতে অন্তত এক পলক বাবাকে দেখতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে ছুটে এসেছে সে। সেই মানুষটা মিথ্যা মামলায়, মিথ্যা কারণে আজকে 6টা মাস ধরে জেলে। দুইবার জামিন করাইছি, কিন্তু গেটের চেহারাটা পর্যন্ত ওঠে দেখতে পাইনি। ভিতরে থেকে নাকি আবার পিডাব লেগে গেছে। স্বজন অপরাধী নাকি নিরপরাধ, আবেগ কি আর সে হিসাব মেনে চলে? তাই তো কারো বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী বা সন্তান ভিড় জমিয়েছিল কারাগারের ভেতরে। কয়েক মিনিটের দেখা কিংবা দূর থেকে একটু হাত নাড়া, এইটুকু স্মৃতি সম্বল করেই ঈদ কাটবে তাদের। আমরা এখনো খাই নাই, খাবার নিয়ে আসছি, বাপের খাওয়ায় থুইয়া তারপরে দাম। আমরা যে রান্নাটা করছি আমরা তো আমার বাবার রেখে খাইতে পারবো না। এইসব জায়গায় কখনো আসে নাই, এই জীবনের প্রথম। এই প্রথম তারে ছাড়াই বিয়ের প্রথম। ওইগুলো খাইতে পছন্দ করে আমি রান্না শিখছি, শিখে এখন আনছি। আমাদের এখানে গ্যাস থাকে না, সারা রাত জেগে রান্না করে তারপরে আসলাম। এবার ঈদের 3 দিনের মধ্যে যে কোনো একদিন পরিবারের দেয়া খাবার খেতে পারছেন বন্দিরা। বাসার থেকে মনে করেন যে পোলাও আর এই রেজালা, মাদক বা কোনো কিছু দ্রব্য দিছে কিনা
সেটা আমরা ভালো করে তল্লাশি করে দেখছি। ঈদ উপলক্ষে কারাগারের ভেতরেও সকালের নাশতায় ছিল পায়েস আর মুড়ি, দুপুরে পোলাও, সাথে গরু বা খাসির মাংস, মুরগির রোস্ট, চমচম আর কোল্ড ড্রিঙ্কস। বিকেলে রুই মাছ ভাজা আর আলুর দম। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। জেলে থাকা সাবেক মন্ত্রী, এমপি সহ ভিআইপি বন্দীদের জন্য একই আয়োজন বলে জানায় কারা কর্তৃপক্ষ। এই ৯,৪০০ বন্দীদের জন্য আমরা ঈদের বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতাগুলো করছি। বিশেষ প্রকৃতির বন্দী আছে, ঈদের মেনুটা আমাদের সবার জন্য একই আছে। সকাল থেকে মুক্তির আনন্দ ছিল স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ১৮২ জন বন্দীর। ঈদে স্বজনদের কাছে ফেরার সুযোগ পেয়েছেন তারা। 15 দিনের সাজা দিছে, সাজা কেটেছি আর একদিন ছিল, মানে কালকে আমার 12 দিন ডেট, আমার আজকে ছেড়ে দিছে। আমার বউ বাচ্চা নিয়ে মিট করতে পারি না, আমি কিন্তু কাজ করে দিতেছি। এদিকে কারাগারে নিরাপত্তা দিতে গিয়ে স্বজনদের ছাড়াই ঈদ কাটান কারারক্ষীদের অনেকেই। ঈদের দিন সকাল ৮টায় কারাগারে একসাথে নামাজ পড়েন বন্দী ও কারাগারের দায়িত্বরতরা। এই গরমে দেখা করতে আসা স্বজনদের জন্য ছিল বিনামূল্যের জুস আর শিশুদের জন্য চকলেট। মানুষের জীবনে ভুল, অন্যায় বা কোনো বিপদ যেমন আসে তেমনি আসে সেটি সংশোধনের বা সেটি থেকে বেরিয়ে আসার দ্বিতীয় সুযোগও। কিন্তু এর মাঝখানে ভুক্তভোগী হয় পরিবারও। সেই পরিবারের ভুক্তভোগী হওয়ার কষ্টটি কমাতে এই ঈদের দিনটিতে এত সব আয়োজন কারা কর্তৃপক্ষের। আর এই আয়োজন 3 দিন ধরে চলবে বলছে কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। নাদিয়া শারমিন, ৭১, কেরানীগঞ্জ। ঈদের দিনে শেরপুর জেলা কারাগারে বন্দীদের জন্য বিশেষ খাবার, স্বজনদের সাথে সাক্ষাৎ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছে শেরপুর কারা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে কারাগারে বন্দীদের দেয়া হয় বিশেষ খাবার, সুযোগ দেয়া হয় স্বজনদের সাথে বিশেষ সাক্ষাতের। কিছু সময়ের জন্য হলেও আপন মানুষটিকে কাছে পাওয়ার অনুভূতি যেন ঈদের আনন্দকে পূর্ণ করেছে প্রত্যেকের। কেউ মায়ের হাত ছুঁয়ে কাঁদছেন, আবার কেউ সন্তানের মুখ দেখে অসহায়ের মতো তাকিয়ে আছেন। তাই লোহার গ্রিলের এপাশে থাকা স্বজনের দূরত্বের কষ্ট কমাতে চেষ্টা। কারা কর্তৃপক্ষ বলছেন, শাস্তির পাশাপাশি বন্দীদের মানবিকভাবে বাঁচিয়ে রাখাটাও জরুরি। তাই ঈদের দিনে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে বহুত দেখছি, কিন্তু এবারে যে আয়োজন করেছে আসামিদের জন্য খুব ভালো আয়োজন করেছে। এখানে পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে। যারা ভিতরে আছে আসামিরা, ওরাও অনেক খুশি আছে, ওদের সাথে আমরা কথা বললাম, ভালোভাবে দেখা করতে পারলাম। মিষ্টি বিতরণ করেছে এবং সেমাইও তারা অনেক সাক্ষাৎ করতে যারা আসছেন তাদেরকে খাইয়েছে। আসামির সাথে দেখা করতে পারছে এবং কথাবার্তা বলতে পারছে এবং ওরাও ভিতরে খুব ভালো আছে এবং কি ভালো আছে এবং খাওয়া দাওয়া ভালো আছে এবং কি মানে আজকের পরিবেশটা একটু অন্যরকম লাগতেছে। কারা অভ্যন্তরে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামের আয়োজন করেছি। এর মধ্যে বন্দীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ, বন্দীদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বন্দীর আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা ফুল দিয়ে গ্রহণ করেছি এবং তাদের জন্য মিষ্টি আয়োজন করেছি। চেষ্টা করছি পুরো জেলখানার মধ্যে সকল বন্দীদের মাঝে আনন্দে যেন ঈদটা খাটুক সেই প্রত্যাশা আমরা করছি এবং সকলের সহযোগিতা চাচ্ছি। স্বাধীনতার 54 বছরেও চারাল কাটা নদীতে সেতু নির্মাণ না হওয়ায় দুর্ভোগে নীলফামারীর জলঢাকার লাখো মানুষ। তারা বলছেন, বারবার আশ্বাস দিয়েও সেতু নির্মাণ করেনি দায়িত্বপ্রাপ্তরা। তবে এবার মানুষের চাওয়া আলোর মুখ দেখতে যাচ্ছে। নির্মাণ হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সেতু। প্রথম ধাপ হিসেবে এলাকার মানুষের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ বিশেষজ্ঞরা। জানান, দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণের কাজ শুরু হবে। শাহ বাজিদ আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন শাহিন আলম। নীলফামারীর জলঢাকার চারালকাটা নদীতে একটি সেতু নির্মাণের দাবি এলাকার মানুষের দীর্ঘদিনের। তবে বহুবার প্রতিশ্রুতি দিলেও তা আলোর মুখ দেখেনি, তাই দুর্ভোগও কাটেনি তাদের। নদী তীরবর্তী এই এলাকায় রয়েছে সরকারি, বেসরকারি স্কুল, মাদ্রাসা সহ 15টি শিক্ষা প্রতিষ্ঠান। সেতু না থাকায় বর্ষাকালে চরম বিপাকে পড়েন শিক্ষার্থীরা। 8টি প্রতিষ্ঠান আছে, এই 8টি প্রতিষ্ঠানে হাজার হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে এবং এই ব্রিজ না থাকাতে তাদের স্কুলে যাতায়াতে ভীষণ অসুবিধা হয়। ঘরত আগুন নাকি দিয়া যেমন মানুষ পড়া যায়, সেই অবস্থাতে আমার এই এলাকার মানুষ আছে। আমাদের পাশে জেলা সদর, সেখানে আমরা কোনো যোগাযোগ করতে পারি না। সেই পাঠানপাড়া দিয়ে ঘুরে ঘুরে জরুরি আমরা রুগীও নিতে পারি না।
তবে এবার দীর্ঘদিনের এই দুর্ভোগ কাটাতে সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর প্রথম ধাপ হিসেবে এলাকার মানুষের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ বিশেষজ্ঞরা। এ সময় তারা সবার দুর্ভোগের কথা শোনেন। তবে শুধু আশা নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন চান এলাকার মানুষ। লক্ষ লক্ষ জনগণের জনদুর্ভোগ লাঘবের জন্য এই সেতুটি দেওয়ার একটা দীর্ঘ ওয়াদা ছিল। আমাদের এই যে দুর্গম এলাকার বৃষ্টি যেন খুব তাড়াতাড়ি বাস্তবায়নের রূপ পাই। এরই মধ্যে সেতু নির্মাণের সব প্রস্তুতি শেষ হয়েছে। আসন্ন বাজেটে আশানুরূপ ফল পাওয়া যাবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। এই এলাকার মানুষের দুর্ভোগ আর দীর্ঘদিনের আশা পাওয়া যে ব্রিজ দরকার, সেই এই বৃষ্টি হলে বহু উপকার পাবে এই এলাকার মানুষ। সেই জন্য আমি খুব আশাবাদী যে অতি অল্প সময়ে এই ব্রিজের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। এদিকে সেতুর সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষ হয়েছে জানান পরিবেশ বিশেষজ্ঞরা। তারা বলছেন, পরিবেশগত দিক বিবেচনা করে টেকসই পরিকল্পনার ভিত্তিতে সেতু নির্মাণ করা হবে। আমরা বেশ কিছু সার্ভে করেছি, এখানকার রাস্তার সার্ভে, গাড়ি ঘোড়ার সার্ভে, দুই পাশের ঘরবাড়ির সার্ভে, মানুষজনের সাথে গিয়ে কথা বলা হয়েছে কোন গাড়ি কোথায় থেকে কোথায় যাচ্ছে, এবং দোকানপাটের সার্ভে। এগুলোর একটা রিপোর্ট আমরা দিব। একটি সেতু নির্মাণ হলে বদলে যাবে গ্রামীণ জনপদের জীবন, দূর হবে নদী তীরের 5টি ইউনিয়নের লাখো মানুষের দীর্ঘদিনের কষ্ট। শাহ বাইজিদ আহমেদ, 71, নীলফামারী। সিলেট সীমান্তে বেকার তরুণ তরুণীদের বৈদ্যুতিক বাল্ব তৈরি সহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি। কর্মকর্তারা জানান, মাদক ও চোরা কারবার থেকে ফিরিয়ে তাদের আলোর পথে আনতে এই কার্যক্রম চালু করা হয়েছে। পরবর্তীতে তাদের এসব প্রশিক্ষণ কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে সহায়তাও করা হবে। হোসাইন আহমেদ সুজাদের প্রতিবেদন। বাংলাদেশ ভারত সীমান্তের নাম এলেই চোরাচালানের বিষয়টি সবার আগে সামনে আসে। তবে সীমান্ত এলাকায় বেকারত্ব বেশি হওয়া চোরাচালানের অন্যতম কারণ বলে মনে করেন বিজিবি কর্মকর্তারা। আর এই বেকারদের একটি বড় অংশ নারী। সীমান্তের বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আলোর পথে নামে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম চালু করে বিজিবি। প্রশিক্ষণে নারীদের অংশ নেয়ার বিষয়টি অনেকটা নাটকীয়। 3টা পর্যন্ত মামুনিরা সবাই শিখবে, ঠিক আছে বাবারা, আপনারা শিখাইতে পারবেন না। গেল বৃহস্পতিবার সিলেটের জকিগঞ্জের হাফিজ মজুমদার বিদ্যানিকেতন স্কুলে সীমান্ত এলাকার ছেলেদের বাল্ব তৈরির প্রশিক্ষণ দিচ্ছিল বিজিবি। এ সময় স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী অধিনায়কের কাছে আপনাদের জন্যই আমাদের ব্যবস্থাপনা আজকে। নাম্বার 2 হচ্ছে আপনারা এই কাজটা কি দেখেছেন? আচ্ছা আসেন। পরে 19 বিজিবির অধিনায়কের নির্দেশে স্কুলের মেয়েদেরও বাল্ব তৈরির প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়। আলোর পথে এই এলইডি বাল্ব তৈরিটা অত্যন্ত সহজ, এটা চাইলে যে কেউই করতে পারবে। যদি কেউ চেষ্টা করে মন থেকে, তাহলে অবশ্যই এটা পারবে। একই সময়ে জকিগঞ্জ সীমান্ত এলাকার বেকার যুবকদের হাতে কলমে বিভিন্ন কারিগরি শিক্ষা দেয়া হয়। আমার শিখে ভালোই লাগতেছে। যদি আমার পরিবারের কখনো যদি বাল্ব নষ্ট হয় তাহলে আমি সেটা ঠিক করতে পারবো। তাছাড়া কি আমার যদি একটু পুঁজি থাকে তাহলে আমি একটা বাল্বের ফ্যাক্টরি তৈরি করতে পারবো। আমরা একটা বাল্ব তৈরি করতে পারবো আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ। আমরা ধীরে ধীরে আগানোর পরে ধরেন এগুলো আমরা একটা ফ্যাক্টরির মধ্যে করতে পারি। আর অনেক কিছু করা যায়, কাজ করলে এগুলা আমাদের উপকার হয়। একটি কারখানা তৈরি করতে পারবো, এটাই আমাদের ফায়দা। এ সময় 19 বিজিবির অধিনায়ক জানান, দেশের সীমান্ত নিরাপদ রাখা এবং সীমান্ত এলাকার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে বিজিবির এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে। যখন কাজটা চালু হচ্ছে আজকে থেকে, এরপরে বেশ কিছুদিন তাদেরকে আমরা ট্রেনিং দেব এবং তারপরে যখন তারা স্বাবলম্বী হয়ে যাবে তাদেরকে আমরা তাদের নিজস্ব ব্যবস্থাপনায় মার্কেটিং এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেটা তাদের উপর আমরা ছেড়ে দিব। আর চোরাচালান নয়, আলোর পথে ফিরুক সীমান্ত এলাকার মানুষ, এমন প্রত্যাশা এলাকার সবার। হুসাইন আহমেদ সুজাদ, 71, সিলেট। কক্সবাজারে ঈদের প্রথম দিন সমুদ্র সৈকতে পরিবার পরিজন নিয়ে স্থানীয় পর্যটকদের ভিড় ছিল। বৃহস্পতিবার বিকাল থেকে সৈকতে ভিড় ছিল স্থানীয় পর্যটকদের। তারা সূর্যাস্ত উপভোগ করেছেন পরিবার পরিজন নিয়ে। তবে দ্বিতীয় দিন থেকে কক্সবাজারে সারা দেশ থেকে আসা পর্যটকের সংখ্যা বাড়ার আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। অগ্রিম রুম ভাড়া হয়েছে, তবে আগের চেয়ে অনেক কম। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।
আমাদের এবার প্রথম আসা, ঈদের ছুটিতেই আসা। কক্সবাজার আপনার দেখার মতো অনেক কিছু আছে। আপনার সবচেয়ে বাংলাদেশের মধ্যে সুন্দর জায়গায় হলো কক্সবাজার। এবার ঈদে যেহেতু ছুটি পেয়েছি অনেকদিন পরে, তাহলে এই ফাঁকে কক্সবাজারটা দেখা হবে আর কি, মানে রিলেটিভদের আবদারটা একটু পূরণ করা হবে। অনেক আমাদের যে মূল 3টা পয়েন্ট, পাশাপাশি আমাদের হচ্ছে পাটুয়া টেক এবং ইনানি, এই কেন্দ্রিক মিলে আমরা প্রায় 80 জনের মতো ফোর্স ডিপ্লয়েড করেছি। প্রতি বছরের মতো ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করছেন শত শত পর্যটক। সেখানকার আজকের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী তারেক হায়দার। তারেক, আজ ঈদের দিনে সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন, আর পর্যটকদের নিরাপত্তায় প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? সকাল হতেই কক্সবাজার সমুদ্র সৈকতের 3টি পয়েন্ট আছে, লাবণী, সুগন্ধা এবং কলাতলী। 3টি পয়েন্টেই লোকে লোকারণ্য হতে চলছে। পর্যটকরা সকাল সকাল সমুদ্রে নেমে স্নান করছে এবং বালিয়াড়িতে বসে সমুদ্র উপভোগ করছে। কিটকোট চেয়ারে বসে আছেন অনেকে সমুদ্র স্নান করেছেন, ঘোড়ায় চড়ছেন, পাশাপাশি এখানকার যে বিনোদন কেন্দ্রগুলো আছে ছোট ছোট সেগুলো উপভোগ করছেন। আজকে ঈদুল আজহার দ্বিতীয় দিন এবং এই দ্বিতীয় দিনে পর্যটকদের যেই পদচারণা সেটি আমরা দেখতে পাচ্ছি। আজকে সকাল থেকে মূলত পর্যটকরা ঢাকা বা বিভিন্ন জায়গা থেকে কক্সবাজারে ছুটে এসেছে। আসার পর বাস থেকেই নেমেই তারা কেউ সমুদ্রের দিকে ছুটে এসছেন, গোসলে নেমেছেন, স্নান করছেন, জেটস্কিতে চড়ছেন, ঘোড়ায় চড়ছেন, বিচ বাইকে চড়ছেন, আবার কেউ তাদের হোটেল কক্ষে গিয়ে কিছুটা রেস্ট করছেন। আমরা সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আছি। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এখানে পর্যটকদের বেশি সমাগম ঘটে। অন্যদিকে যেটি জানতে চেয়েছেন প্রশাসন, আমরা টুরিস্ট পুলিশের যিনি এসপি আছেন তার সাথে কথা বলেছি গতকাল। তিনি বলেছেন পর্যটক হয়রানি, হোটেলে যেন বাড়তি দাম রাখা না হয়, পাশাপাশি খাবারের যেন মান এবং দাম ঠিক রাখা হয়। সে লক্ষ্যে জেলা প্রশাসন, পর্যটন সেল, পাশাপাশি টুরিস্ট পুলিশ তারা পর্যটকদের সেবার জন্য সার্বক্ষণিক তৎপর রয়েছে। আজকেও আমরা সকাল থেকে কক্সবাজারের যে সমুদ্র সৈকতের 3টি পয়েন্ট, কলাতলী, লাবণী এবং সুগন্ধা, 3টি পয়েন্টে টুরিস্ট পুলিশের ব্যাপক তৎপরতা টহল দেখেছি। তারা তাদের যে টহল টিম আছে সেটি কাজ করছে, পাশাপাশি তাদের যে মোবাইল টিম আছে সেটিও কাজ করছে। বলা যায় যে সেখানে পর্যটকদের কোনো যে ভোগান্তি কিংবা হয়রানি যেন না হয় সে লক্ষ্যে প্রশাসন তৎপর এবং সজাগ রয়েছে। প্রশাসনের বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন, এই তথ্যটিও আমাদের জানিয়েছেন মুন্নি। তারেক হায়দার সঙ্গেই থাকবেন। ঈদের ছুটির আজ দ্বিতীয় দিনে সমুদ্র সৈকতে ভিড় করছেন শত শত পর্যটক। এ বিষয়ে খবরাখবর নিয়ে তারেক হায়দার যুক্ত ছিলেন। ঈদুল আজহার ছুটিতে বিনোদনের জন্য প্রস্তুত নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো। দর্শনার্থীদের আনন্দ দিতে সংস্কার হয়েছে বিনোদন কেন্দ্রগুলোর প্রবেশদ্বার ও রাইড, থাকছে আলোকসজ্জাও। ঈদের দ্বিতীয় দিন থেকে দর্শনার্থীদের ভিড় সামলাতে এবং বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঈদের ছুটিতে নানা বয়সী মানুষের বিনোদনের জন্য প্রস্তুত নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো। দাউদপুর শীতলক্ষার পাড়ে গড়ে ওঠা সুমাত্রা কিংডম, নিঝুমপল্লী, জিন্দা পার্ক, সুবর্ণগ্রাম, সি সেল পার্ক, রাসেল পার্ক, কাঞ্চন পন্ড গার্ডেন সহ বিভিন্ন পার্ক এবং রিসোর্টে পুরোপুরি চলছে আনন্দ আয়োজন। দর্শনার্থীদের আকৃষ্ট করতে বিনোদন কেন্দ্রগুলোর প্রবেশদ্বার, রাইডস, মেরামত, পরিষ্কার পরিচ্ছন্নতা, আলোকসজ্জা করা হয়েছে। নিরাপত্তার জন্য এসবে বসেছে পর্যাপ্ত সিসি ক্যামেরা। ভিজিটররা আসার পরে তারা যেন কোনো রাইডে কোনো রকম অ্যাক্সিডেন্ট বা কোনো রকম দুর্ঘটনা না ঘটে, সেদিকে আমরা লক্ষ্য রেখেই আমরা ফুললি 100% প্রিপারেশন নিয়ে ভালোভাবে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। লাক্সারিয়াস অ্যাকোমোডেশন সহ আমরা বিভিন্ন প্যাকেজের মাধ্যমে আমরা যে গেস্টদেরকে আমাদের বেস্ট হসপিটালিটি সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের যে সেফটি যেসব আছে এগুলি সবই আমরা কমপ্লিট করে আমরা রেখেছি। আশা করি আমাদের দর্শনার্থীরা এবং বিনোদন প্রেমীরা অন্যভাবে উপভোগ করবে। দর্শনার্থীদের যেন কোনো সমস্যা না হয় সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটা স্পটেই আমাদের পুলিশি টহল ব্যবস্থা থাকবে যেন সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে, ঈদের আনন্দটা একে অপরের মধ্যে ভাগাভাগি করে নিতে পারে। রূপগঞ্জের এসব বিনোদন কেন্দ্রে ঈদের দিন থেকে টানা সপ্তাহ জুড়ে দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকবে বলে আশা করা হচ্ছে। হাসান আহমেদ, ৭১।
এই নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ। রিয়াজ, কেমন দেখছেন পর্যটনের প্রস্তুতি? মুন্নি, প্রথমে আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি। আর বিশেষ করে আপনি যেটা জানতে চেয়েছেন, আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রূপগঞ্জের পূর্বাঞ্চলের কুলগাড়া নিজুমপল্লী রিসোর্টে। সেখানে আমরা যেটা ঘুরে দেখে আপনাকে দেখানোর চেষ্টা করছি, সেখানে কিন্তু সাজ রব তৈরি হয়েছে এবং ঈদকে কেন্দ্র করে, বিশেষ করে কুরবানি ঈদে কিন্তু প্রথম দিন লোক সমাগম তেমন না হলেও কিন্তু এই আজকে দ্বিতীয় দিন আজকে কিন্তু লোক সমাগম অনেকটাই ভালো হবে বলে তারা পার্ক কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। আর বিশেষ করে শুধু নিজুমপল্লী ছাড়াও কিন্তু সুমাত্রা কিংডম, সুবর্ণগ্রাম, পন্ড গার্ডেন, কুদ্দুস পার্ক, রাসেল পার্ক, বিশেষ করে রূপগঞ্জের ঐতিহ্যবাহী মুরাপাড়া জমিদার বাড়ি সহ বেশ কয়েকটি পার্ক এবং রিসোর্ট কিন্তু অনেকটাই শ্বাস হবে। এবং গতকালকে আমরা তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তারা একটা পুরোদমে একটা প্রস্তুতি নিয়েছে যাতে করে এখানে এসে কেউ যেন কোনো হয়রানির শিকার না হয় এবং তারা যে সকল পরিবার পরিজন আসে তারা যেন এসে সুন্দর পরিবেশে এখানে ঘুরে তারা গন্তব্যে পৌঁছতে পারে, সেজন্য তারা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। আরেকটা বিষয় আপনাকে জানাই যে রাজধানীর কুলগাড়া, রাজধানী যারা সুন্দর প্রকৃতিপ্রেমী লোকজন তারাই কিন্তু এখানে এসে তারা এখানে পরিবার পরিজনের সময় কাটানোর জন্য এখানে আসে। তবে এই মুহূর্তে আমি আমার পাশে রয়েছে নিজুমপল্লী পার্ক রিসোর্টের যে মালিক আবুল সোনার কাছে জানতে চাইবো যে পার্কে যে নিরাপত্তার সাথে ঈদের পরবর্তী দিনে আপনি নিরাপত্তার সাথে কি কি ব্যবস্থা নিয়েছেন আপনারা? ধন্যবাদ 71 টেলিভিশনকে। আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা বিনোদনের জন্য সার্বিক ব্যবস্থা নিচ্ছি। আমাদের সাথে প্রশাসনের সাথে যোগাযোগ আছে, তারা সর্বক্ষণিকই আপনার নিরাপত্তার ব্যবস্থায় নিয়োজিত আছে। আশা করি যে প্রচুর লোকজন আমাদের এখানে ঢুকে বিনোদনের একটা সুন্দর একদম পূর্বাঞ্চল ঘাসা নিজুমপল্লী রিসোর্ট এবং রূপগঞ্জের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই জন্য আমাদের যা যা প্রয়োজনীয় সব ব্যবস্থা আছে এবং দর্শকদের জন্য নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন সবই আমরা ব্যবস্থা রাখছি ইনশাল্লাহ। বন্ধু, আরেকটা কথা আপনাকে জানিয়ে রেখে যে আমি শুধু নিরাপত্তার সাথে পার্কগুলো না, কিন্তু পূর্বাঞ্চলের আপনাকে জানি পূর্বাঞ্চল বিভিন্ন সেক্টরগুলো কিন্তু অনেকটাই সুন্দরভাবে সাজানো হয়েছে যাতে করে পূর্বাঞ্চলে সন্ধ্যার পরে কিন্তু যারা পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসে তারা যেন সুন্দরভাবে ঘোরাফেরা করতে হয়। সেজন্য কিন্তু আমরা রূপগঞ্জ থানা পুলিশের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা HM সালাউদ্দিনের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি। উনি আমাদেরকে জানিয়েছে যে যারা এখানে বিশেষ করে রাজধানী আশেপাশে এলাকা যারা এখানে আসে তারা যেন সুন্দর পরিবেশে এবং মনোরম পরিবেশে পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করে বাড়ি ফিরে যেতে পারে, সেজন্য তারা কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করছে এবং রিয়াজ আহমেদ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানাবার জন্য। দর্শক, ঈদুল আজহার ছুটিতে বিনোদনের জন্য প্রস্তুত নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো এই বিষয়ে খবরাখবর নিয়ে রিয়াজ আহমেদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। দর্শক, চলছে দেশচোখ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।